বিংশ শতাব্দীর ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক ছিলেন আশাপূর্ণা দেবী। বাঙালি জীবন তথা সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তার রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ। বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষাতেই তার জ্ঞান ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন। তাঁর প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা, বকুল কথা উপন্যাসত্রয়ী 20 শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত। 1500 ছোট গল্প ও 250-রও বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি ফেলোশিপেও ভূষিত হন। জ্ঞানপীঠ ও রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ট্রিলজি উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। বকুল কথা উপন্যাসটি ট্রিলজি উপন্যাসের শেষ খণ্ড। যখন আমাদের সমাজে অন্তঃপুর ছিল অবহেলিত, যখন সেখানকার প্রাণীরা পুরোপুরি আস্ত মানুষের সম্মান কখনো পেত না, তখন সামান্য কটি মেয়ে এগিয়ে এসে প্রতিবাদ করে, সমাজের শৃঙ্খল ভেঙে মুক্ত পৃথিবীর আলো এনে দেবার সুযোগ করে দেয় অন্তঃপুরে। সত্যবতী ছিল সেই সামান্য কজন মেয়েদের অন্যতম। সত্যবতীর মেয়ে সুবর্ণলতা সত্যবতীর মতো তেজ না পেলেও নীরবে সেই নারী মুক্তি আকাঙ্ক্ষাকে লালিত করেছে। সেই আকাঙ্ক্ষা ফলবতী হয়েছে সুবর্ণলতার মেয়ে বকুলের জীবনে, যিনি যশস্বী লেখিকা হয়েছেন অনামিকা দেবী নামে। কিন্তু বকুল তথা অনামিকা কি তার সমাজের নূতন রূপে মা ও দিদিমার সাধনায় সাফল্য দেখতে পাচ্ছে, না দেখছে শেকল ছোঁয়ার এক ভয়াবহ উন্মাদনায় নারী প্রগতির নামে চলছে স্বেচ্ছাচার? এই জিজ্ঞাসায় বকুল বা অনামিকা দেবীকে বারে বারেই উন্মনা করে তুলেছে। আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজির এই শেষ খণ্ডে এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। স্বাধীনতা ও স্বেচ্ছাচার এই দুইটির সীমারেখা কোথায়? যে সীমারেখার অন্বেষাই বকুল কথা উপন্যাসের মূল উপজীব্য। শুরু হচ্ছে আশাপূর্ণা দেবীর ট্রিলজি উপন্যাস অবলম্বনে শেষ উপন্যাস বকুল কথা। ধ্বনিটা অতি পরিচিত, শব্দগুলো বহু পরিচিত। চেয়ার থেকে উঠে জানলার ধারে না গেলেও বোঝা যেত কারা চলেছে মিছিল ধরে, আর কি বলছে তারা। মিছিল তো চন্দ্র সূর্যের মতোই নিত্য ঘটনা। কানের পর্দায় যেন লেগেই থাকে ধ্বনিটা, চলবে না চলবে না, যেন অহরহই মস্তিষ্কের কোষে কোষে ধাক্কা মারে। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তবু হাতের কলম নামিয়ে রেখে জানলায় এসে দাঁড়ালেন অনামিকা দেবী। কিন্তু কেন দাঁড়ালেন? মিছিলের ওই উচ্চরোলে লেখার ব্যাঘাত ঘটছিল বলে, নাকি নেহাতি অকারণ কৌতূহলে? হয়তো তাই, অকারণ কৌতূহলে, শুধু জেনে নেওয়া নতুন কোন অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। নইলে রাস্তার গোলমালে লেখার ব্যাঘাত ঘটলে চলে না। কলকাতা শহরের এমন একটি জনবহুল রাস্তার একেবারে মোড়ের ধারের বাড়িতে যাদের আজন্মের বাস, এই কোলাহলের মাঝখানে বসেই যার কলম ধরা শুরু, তার কি করে এ আবদার করা সম্ভব?
নিঃশব্দে নির্জনতার গভীরে মগ্ন হয়ে লিখতে চাই আমি। বিচিত্র শব্দ, বিরক্তিকর কোলাহল আর অগণিত মানুষের আনাগোনার মধ্যে থেকেই তো সাধনা করে যেতে হয় শহুরে সাহিত্যিকদের। প্রতিক্ষণই করতে হয় প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম। কিন্তু একেবারে স্তব্ধ, শান্ত, স্থিমিত পল্লী জীবনের পরিবেশই কি সাধনার নিতান্ত অনুকূল? তেমন পরিবেশ পেলেই অনামিকা দেবী আরও অধিক লিখতে পারতেন, অধিকতর উচ্চমানের, অধিকতর মননশীল। অপরাপর শহরবাসী কবি সাহিত্যিকরা কি বলেন, কি মনোভাব পোষণ করেন, অনামিকা দেবীর জানা নেই। মনের কথার আদান প্রদান হবে এমন অন্তরঙ্গতাই বা কার সঙ্গে আছে? তবে নিজে তিনি তা বলেন না, তা ভাবেন না। তার মনে হয় শহরের মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল উত্তাল জীবন রঙ্গের মধ্যেই সাহিত্যের তীব্র তপ্ত জীবনী রস। শহরের অফুরন্ত বৈচিত্র্যের মধ্যেই সাহিত্যের অফুরন্ত উপাদান। নির্জনতার শান্তিতে গতিবেগ কোথায়? শহরের নারী সর্বদাই জ্বর তপ্ত চঞ্চল। সেই জ্বর ছাড়াবার ওষুধ জানা নেই কারো, তবু একথা সবাই জানে ওই জ্বরটাই প্রেরণা দিচ্ছে শিল্পকে, সাহিত্যকে, জীবন চিন্তাকে। এই জ্বরটাই বরং রোগীকে চাঙ্গা করে রেখেছে। তাই কোলাহলকে কখনো বাধা স্বরূপ মনে হয় না অনামিকা দেবীর। তিনি সর্বদা এই কথাই বলেন, আমি জনতার একজন, আমি জনতার সাহিত্যিক। কোলাহল থেকেই রস আহরণ করে নেওয়া আমার কাজ। কিন্তু অনামিকা দেবীর সেই কবি সেজদি, তিনি কিন্তু অন্য কথা বলেন। তিনি বরং বলেন, ধন্যবাদ দি তোকে, এই কলরবের মধ্যে লিখিস। তা তিনি একথা বলবেন, সেটাই স্বাভাবিক। অনামিকা দেবী যদি জনতার, তো তিনি নির্জনতার। তিনি কবি, ইচ্ছের কবি। তিনি তার এই মফস্বল বাড়িটিতে নিঃসঙ্গতায় নিমগ্ন হয়ে বসে সেই ইচ্ছার ফুলগুলি ফোটান। সেইগুলিই হয়তো তার সঙ্গী। অনামিকা দেবীর ভূমিকা আলাদা। এ যুগের আরও সকলের মতোই অহরহ পরের ইচ্ছের বায়না মেটাতে হয় তাকে। পরের ইচ্ছায় পরিচালিত হতে হয়। মনের মধ্যে ওই মিছিলের ধ্বনি উঠলেও মেটাতে হয়। জানলার ধারে এসে দাঁড়ালেন অনামিকা দেবী। নিচের দিকে তাকালেন। মানুষের প্রাচীর এগিয়ে চলেছে একটা অখণ্ড মূর্তিতে। তার যান্ত্রিক একটা শব্দ উঠছে তা থেকে, চলবে না, চলবে না। হঠাৎ অদ্ভুত একটা কৌতুক বোধ করলেন অনামিকা দেবী। একদিক থেকে অবিরাম প্রতিবাদ উঠবে, চলবে না, চলবে না, আর একদিকে অব্যাহত গতিতে চলেই চলবে সেই অসহনীয়। কোটি কল্পকালের পৃথিবীর বুকে কোটি কোটি বছর ধরেই চলেছে এই লীলা। পাশাপাশি চলেছে অন্যায় আর তার প্রতিবাদ। আজকের মিছিলটা যে বিশেষ একটা কিছু, তা বোঝাতে যাচ্ছে তার দৈর্ঘ্যে। শেষ হয়েও শেষ হচ্ছে না। একবার স্তিমিত হয়ে আসছে আওয়াজ, আবার পিছন থেকে আসছে নতুন আওয়াজের ঢেউ। অবশেষে অনেকক্ষণের পর হালকা হয়ে এলো দল, ফিকে হয়ে এলো ধ্বনি। যারা পিছিয়ে পড়েছিল তারা ছুটে ছুটে আসছে। তাদের ফাঁকে ফাঁকে অন্য অন্য পথচারীর চেহারা দেখা যাচ্ছে। দূরে এগিয়ে যাওয়া আওয়াজটা নিয়মমাফিক কমে কমে আসছে। জানলা থেকে আবার ফিরে এলেন অনামিকা দেবী। চেয়ারে এসে বসলেন, কলমটা হাতে তুলে নিলেন। কিন্তু চট করে যেন মনে এলো না কি লিখছেন। অন্য মনস্কের মতো সম্পূর্ণ অবান্তর একটা কথা মনে এলো। লেখার কথা নয়, ওই মিছিলের কথাও নয়, দেশের বহুবিধ অন্যায়, অনাচার, দুর্নীতি আর রাজনীতির কথাও নয়। মনে এলো এই বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন এপাশে ওপাশে ফাঁকা ফাঁকা মাঠ পড়েছিল।
এখন সমস্ত রাস্তাটা যেন দম আটকে দাঁড়িয়ে আছে। কিন্তু বাড়িটা কি আজ তৈরি হচ্ছে? কতদিন মাস বছর পার হয়ে গেল তার হিসেব করতে হলে বুঝি খাতা পেন্সিল নিয়ে বসলে ভালো হয়। অনামিকা দেবী ভাবলেন, আমি এর শৈশব, বাল্য, যৌবন আর এই প্রৌঢ়াবস্থা সব অবস্থার সাক্ষী, অথবা এই বাড়িটাই আমার সমস্ত দিন, মাস, বছরের সাক্ষী। এর দেওয়ালে দেওয়ালে লেখা আছে আমার সব কথা। আচ্ছা, দেওয়াল কি সত্যি সাক্ষ্য দিতে পারে? সে কি সব কথা ধরে রাখতে পারে অদৃশ্য কোনো অক্ষরে? বিজ্ঞান এত করছে, এটা করতে পারে না কোনোদিন? মৌন মুখ দেওয়ালগুলোকে কথা কইয়ে ইতিহাসকে পুড়ে ফেলবে হাতের মুঠোয়। নির্ভুল ইতিহাস। টেলিফোনটা ডেকে উঠল ঘরের কোণ থেকে। আবার চেয়ার ছেড়ে উঠলেন অনামিকা দেবী, রিসিভারটা তুলে নিলেন হাতে। টেলিফোনটা লেখার টেবিলে রাখাই সুবিধে, সময় বাঁচে, পরিশ্রম বাঁচে। তবু কোণের ওই ছোট্ট টেবিলটার ওপর বসিয়ে রাখেন সেটা অনামিকা দেবী। এটা তার এক ধরনের শখ, বারবার উঠতে হলেও। থেমে থেমে কেটে কেটে বললেন, হ্যাঁ আমি কথা বলছি। বলুন, কি বলছেন? নতুন পত্রিকা বার করেছেন? শুনে খুশি হলাম, শুভেচ্ছা জানাচ্ছি, সাফল্য কামনা করি। লেখা মানে গল্প? পাগল হয়েছেন? কি করব বলুন? অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। উপায় থাকলে না করতাম না। বেশ তো, চলুক না কাজ, পরে হবে। কি বলছেন? আপনি বলবো না? বয়সে আপনি আমার থেকে অনেক ছোট। ঠিক আছে, না হয় তুমিই বলা যাবে, কিন্তু গল্প তো দেওয়া যাচ্ছে না। কি কি বলছেন? কথা দিয়ে রাখবো? না না, ওইটি পারবো না। কথা দিয়ে বসে থাকতে পারবো না, সে আমাকে বৃশ্চিক যন্ত্রণা দেবে। তা বটে, বুঝছি তোমার খুব দরকার, কিন্তু উপায় কি? উপায় কি? অপর অর্থ নিরুপায়। তা সত্ত্বেও ওপক্ষ তার নিজের নিরুপায়তার কথা ব্যক্ত করে চলে, এবং কথার মাঝখানে এমন একটু কমা সেমিকোলন রাখে না। ফাঁকটুকুতে ফুলস্টপ বসিয়ে দিতে পারেন অনামিকা দেবী। অতএব শেষ পর্যন্ত বলতেই হয়, আচ্ছা দেখি। ওপক্ষের উদ্দণ্ড কণ্ঠের ধ্বনি এ ঘরের দেওয়ালে ধাক্কা মারে। না না, দেখি দেখি নয়, আমি নাম অ্যানাউন্স করে দিচ্ছি। ছেড়ে দিল এবার, অনামিকা দেবীকে আর কিছু বলবার অবকাশ না দিয়ে। অনামিকা দেবী জানেন, এরপর যদি তিনি সময়ে লেখা দিয়ে উঠতে না পারেন, তাহলে ওই ভাবী সম্পাদক ভদ্রলোক এখানে সেখানে সকরুণ গলায় বলে বেড়াবেন, কি করব বলুন, কথা দিয়ে যদি কথা না রাখেন। এই তো আমাদের দেশের অবস্থা, কেউ একটু নাম করলেই কি অহংকার। আমাদেরও হয়েছে শাঁখের করাত, ওনাদের লেখা না নিলেও নয়। বলেন বটে, না নিলেও নয়, কিন্তু আসল ভরসা রাখেন তারা সিনেমা স্টারদের ছবির ওপর। তারা কিভাবে হাঁটেন, তারা কিভাবে বলেন, কোন ভঙ্গিতে কলা ছাড়িয়ে মুখে ফেলেন, কোন ভঙ্গিতে দোলে আবির ছড়ান, ইত্যাদি প্রভৃতি সব। ওই ভঙ্গিগুলোই ওদের পত্রিকার মূল জীবনী রস। তাছাড়া তো আছে ফিচার, তথাপি গল্প উপন্যাসও আবশ্যক। সব শ্রেণীর পাঠককেই তো মুঠোয় পড়তে হবে। তা সেক্ষেত্রে ওই নাম করে ফেলা লেখকদের লেখা নেওয়াই নিরাপদ। পাণ্ডুলিপিতে চোখ বোলাতে হয় না, সোজা প্রেসে পাঠিয়ে দেওয়া যায়। নতুন কাগজের সম্পাদকও এছাড়া নতুন কিছু করবেন কি? আগে নাকি সাংবাদিকতার একটা পবিত্র দায়িত্ব ছিল,
সম্পাদকেরা নাকি লেখা তৈরি করতেন পাঠকও। অনামিকা দেবী যে সে বস্তু দেখেননি তা নয়, তার জীবনেই তিনি একদা সেই উদার আশ্রয় পেয়েছেন। কিন্তু কদিনের জন্যেই বা সেই মানুষ চলে গেলেন। তারপর কেমন করে যেন অনামিকা দেবী এই হাটে দাঁড়িয়ে গেছেন, চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের পাঠক পাঠিকারা অনামিকা দেবীকে ভালোবাসে। রিসিভার নামিয়ে রেখে আবার এসে কলম নিয়ে বসলেন অনামিকা দেবী। আর ওর ভাইজি শম্পার কথাটা আবার নতুন করে মনে এলো। আচ্ছা পিসি, এতবার ওঠাউঠি করতে হয়, ওটাকে তো তোমার লেখার টেবিলে রেখে দিলেই পারো। অনামিকা দেবী নিজের উত্তরটাও ভাবলেন। না, টেবিলে টেলিফোন বসানো থাকলে ঘরটাকে যেন অফিস ঘর লাগে। হ্যাঁ, এই কথাই বলেন বটে, কিন্তু আরও কারণ আছে, আর হয়তো সেটাই প্রকৃত কারণ। মাঝে মাঝেই একটি তাজা আর সপ্রতিভ গলা কথা কয়ে ওঠে, শম্পাকে একটু ডেকে দিন তো। ডেকে দেন অনামিকা দেবী। শম্পা আহ্লাদে ছলকাতে এসে ফোন ধরে। পিসির দিকে পিঠ আর দেওয়ালের দিকে মুখ করে গলা নামিয়ে কথা বলে মিনিটের পর মিনিট, ঘন্টায় গিয়ে পৌঁছয়। টেবিলে রাখলে অসুবিধে উভয় পক্ষেরই। শম্পার জীবনে এখন একটি নতুন প্রেমের ঘটনা চলেছে। এখন শম্পা সবসময় আহ্লাদে ভাসছে। অনামিকা দেবী সঠিক খবর জানেন না, সত্যিই কিছু আর সব খবর রাখেনও না। তবু যতটুকু ধারণা তাতে হিসেব করেন। শম্পার এই ব্যাপারে এই নিয়ে 5.5 বার হলো। সাড়ে অর্থে এটা এখনো চলছে, তার মানে অর্ধপথে। প্রথম প্রেমে পড়েছিল শম্পা ও দূর সম্পর্কের মামাতো দাদা বুবুলের সঙ্গে। শম্পার তখন 11 বছর বয়স, বুবুলের তখন 17। মফস্বলের কোনো স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করে জায়গার অভাবে এই দূর সম্পর্কের পিসির বাড়িতে এসে কলেজে পড়তে এসেছিল বুবুল। চাঁদের মতো ছেলে, মধুর মতো স্বভাব, নিঃস্বও নয়, বাপ টাকা পাঠায় রীতিমতো। কার আর আপত্তি হবে? পিসিরও হলো না, মানে অনামিকার ছোট বৌদির। কিন্তু জোরালো আপত্তি হলো তার ভাইপোর সঙ্গে মেয়ের প্রেমে পড়ায়। তিনি প্রথমে বিনি পয়সায় বাড়িতে এসে পড়া, যেগুলোর জন্যে অনামিকা দেবী দায়ী। রাশি রাশি সিনেমার পত্রিকা দোষ দিলেন। অনামিকা দেবী রচিত প্রেম কাহিনীগুলির প্রতি কটাক্ষপাত করলেন। তারপর মেয়েকে তুলো ধরলেন এবং ভাইপোকে পথ দেখতে বললেন। 11 বছরের মেয়ের ওপর এ চিকিৎসা চালানো গেল। অনামিকা দেবীর ছোট বৌদি ভাবলেন, যাক, শিক্ষে হয়ে গেল, আর প্রেমে পড়তে যাবে না মেয়ে। কিন্তু কি অলিক সেই আশা! 12.5 বছরেই আবার প্রেমে পড়ল শম্পা। পাড়ার এক স্টেশনারি দোকানের সেলসম্যান ছোকরার সঙ্গে। খাতা, পেন্সিল, রাবার, আলপিন, চকোলেট ইত্যাদি কিনতে গিয়ে আলাপের শুরু। তারপর কোন ফাঁকে আলাপ গিয়ে প্রেমালাপের পর্যায়ে উঠে বসল। বিনি পয়সায় চকলেট আসতে লাগল। এটা বেশ কিছুদিন চাপা ছিল। উদ্ঘাটিত হলো একদিন পাড়ার আর একটি ছেলের দ্বারা। হয়তো নিজে সে প্রার্থী ছিল, তাই বলে দিয়ে আক্রোশ মেটালো। খবরটা বাড়িতে জানাজানির পর দিন কতক শম্পার গতিবিধির দিকে সতর্ক দৃষ্টি রাখা হলো। শম্পার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে দেওয়ার ভার নিল তার বাবা। কিন্তু প্রয়োজন তো শম্পার জিনিসের নয়, প্রেমের। অতএব কিছুদিন মনমরা হয়ে ঘুরে বেড়ালো শম্পা। তারপর আবার নতুন গাছ বাসা বাঁধল।
এবারে এক সহপাঠিনীর দাদা। এ খবরটা বাড়িতে এসে পৌঁছবার কথা নয়, কারণ সহপাঠিনী সহায়িকা। সে তার বান্ধবীকে এবং দাদাকে আগলে বেড়াতে যত রকম বুদ্ধি কৌশল প্রয়োগ করা সম্ভব তা করতে ত্রুটি করেনি। কিন্তু খবরটা তথাপি এলো অনামিকা দেবীর কাছে প্রণয় ভঙ্গের পর। শম্পা নিজেই তার লেখিকা পেশির কাছে ব্যক্ত করে বসল, কারণ শম্পার তখন বয়স বেড়েছে, সাহস বেড়েছে। একদিন অনামিকা দেবীর এই 3 তলার ঘরে এসে বলল, পিসি, একটা গল্পের প্লট নেবে? তারপর সে দিব্যি একখানি প্রেম কাহিনী ব্যক্ত করার পর প্রকাশ করল প্লটের নায়িকা সে নিজেই, এবং স্বচ্ছন্দ গতিতে সব কিছু বলার পর হেসে কুটি কুটি হয়ে বলতে লাগলো, বলো তো পিসি, এরকম বুদ্ধুমার্খা ছেলের সঙ্গে কখনো প্রেম চালানো যায় না? তাকে সহ্য করা যায়? অনামিকার নিজের গল্পের অনেক নায়িকাই দুঃসাহসিকা, বেপরোয়া, মুখরা, প্রখরা। তথাপি অনামিকা তার নিজের দাদার মেয়ে, নিজের বাবার নাতনির এই স্বচ্ছন্দ বাকভঙ্গির দিকে তাকিয়ে রইলেন অভিভূত দৃষ্টি মেলে। শম্পা বলল, লিলি তো আমার ওপর মহা খাপ্পা, ওর দাদার নাকি অপমান হয়েছে। তা সেটাই স্বাভাবিক বলেছিলেন অনামিকা দেবী। শম্পা হেসে এসে বলেছিল, তা কি করা যাবে, 19 বছর এখনো পার হয়নি, সবে 3rd ইয়ারে ঢুকেছে। বলে কি না তোমার পিসিকে বলে কই বিয়ের কার্ডটা পাড়াও। অনামিকা দেবী মৃদু হেসে বলেছিলেন, তা তুমিও তো এখনো স্কুলের গণ্ডি ছাড়াওনি, সবে 15 বছরে পা দিয়েছ। তা আমি কি বিয়ের চিন্তা করতে বসেছি? প্রেম করছো? শম্পা লেশমাত্র অপ্রতিভ না হয়ে বলেছিল, সে কথা আলাদা, ওটা হচ্ছে একটা চার্ম, একটা থ্রিলও বলতে পারো, তা বলে বিয়ে? তার সেই বুদ্ধটাকে ত্যাগ করার পর শম্পা অন্তত মনমরা হয়ে বেড়ালো না। সাঁতার ক্লাবে ভর্তি হলো, আবদার করে সেতার কেনালো। মা, পিসি, বাপ, ঠাকুমা সবাই ভাবল এটা মন্দ নয়, ব্যাটা ছেলেদের সঙ্গে হইচই করে বেড়ানোর থেকে তো ভালো। দাদা তখন নিজের ব্যাপারেই মগ্ন, একটা স্কলারশিপ জোগাড় করে বিলেত যাবার তাল করছে। তুচ্ছ একটা বোন কাছে আছে কি না তাই মনে নেই। তাছাড়া শম্পার মাও মেয়ের ব্যাপারটা সাবধানে ছেলের জ্ঞান গোচর থেকে তফাতেই রাখতে চেষ্টা করতেন। যা কিছু শাসন চুপি চুপি, কিন্তু শম্পা চার্ম চায়। তাই শম্পা তাদের ওই সাঁতার ক্লাবের এক মাস্টার মশাইয়ের প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো। বোধ করি তিনিও এই সদ্ব্যবহার করতে লাগলেন। সাঁতারের ঘণ্টা বেড়েই চলতে লাগলো এবং বেড়ে চলতে লাগলো শম্পার সাহস। অতএব ক্রমশ মা বাবা শাসন করবার সাহস হারাতে লাগলো। দাদা তো তখন পাড়ি দিয়েছে সমুদ্র পাড়ে। শম্পার বার আরও বেড়ে যায়। শম্পাকে এক কথা বললে 100 কথা শুনিয়ে দেয়। বাড়ি ফিরতে রাত হয়েছে বলে রাগারাগি করলে পরদিন আরও বেশি রাত্তির করে। বেরোতে হবে না বললে তৎক্ষণাৎ চটি পায়ে গলিয়ে বেরিয়ে যায়। বলে, হারেমের যুগে বাস করছো নাকি তোমরা? বাবা রাগ করে বলল, মরুকগে, যা খুশি করুকগে। অনামিকা দেবী বললেন, ভালো দেখে একটা বর খুঁজো বাবু, সব ঠিক হয়ে যাবে। সময়ে বর না পেয়েই মেয়েগুলো আজকাল বর্বর হয়ে উঠেছে। লেখিকার মতো নয় অবশ্য কথাটা, নিতান্তই মাসি পিসির মতো কথা। শম্পার মা কথাটা নস্যাৎ করলেন, বললেন, সবই 1st ইয়ারে পড়ছে, এক্ষুনি বিয়ে দিতে চাইলে লোকে বলবে কি? তাছাড়া কৃতি ছেলেই বা পাবো কোথায় বয়সের সঙ্গে মানানো? আমাদের আমলে তো 10-12 বছরের বড় বর তো তার ধার দিতে পারি না।
কি আর করা তবে। শম্পাই ছেলে ধরে বেড়াতে লাগলো। সাঁতারুকেও ত্যাগ করলো একদিন লোকটার কথাবার্তা বড় একঘেয়ে বলে। তারপর কিছুদিন খুব উঠে পড়ে লেগে লেখাপড়া করল শম্পা। মনে হলো এবার বুঝি বুদ্ধি থিতিয়েছে। কিন্তু নিজে মুখে স্বীকার করে গেল একদিন শম্পা পিসির কাছে, একটা প্রেম প্রেম থাকবে না, কেউ আমার জন্যে হাঁ করে বসে থাকবে না, আমায় দেখলে ধন্য হবে না, এ ভালো লাগে না বুঝলে পিসি। কিন্তু সত্যি প্রেমে পড়তে পারি এমন ছেলে দেখি না। তা যখন সত্যি প্রেমের প্রশ্ন নেই তখন আজে বাজেতেই শুধু চাম খুঁজলে বা ক্ষতি কি। সেই সময়টায় চম্পা একজন ক্যাবলামার্কা প্রফেসরের প্রেমে পড়ল। প্রফেসরটি যদিও বিবাহিত, কিন্তু তাতে কি। শম্পা বলল, আমি তো আর তাকে বিয়ে করতে চাইছি না, শুধু একটু ঘোল খাওয়ানো নিয়ে কথা। সেই ঘোল খাওয়ানোটার পর্বটার পর কলেজ লাইব্রেরিয়ানদের ছোকরার সঙ্গে কিছুদিন এখন শম্পার আর একটি চলছে। অনামিকা আর একবার লেখায় মন দেবার চেষ্টা করেছিলেন। ফোনটা আবার বেজে উঠল। একটি তাজা সপ্রতিভ কণ্ঠ বলে উঠল, শম্পাকে একটু ডেকে দিন তো। ডেকে দিলেন। শম্পা উঠে এলো, বলল, বাবা, তোমার এই 3 তলায় উঠতে উঠতে গেলাম, কই দেখি আবার কে বকবকাতে ডাকছে। এই নাও, নিচে তোমার একটা চিঠি এসেছিল। টেবিলের ওপর খামের চিঠিটা রেখে পিসির দিকে পিঠ আর দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ালো শম্পা ঋষিভাট্টায় কান মুখ চেপে। অনামিকা দেবী খামের মুখটা না খুলে হাতে ধরে নাড়াচাড়া করতে লাগলেন। সেজদির চিঠি অনেক দিন পরে এসেছে। সেজদি আর চিঠিপত্র লেখে না, কিন্তু অনামিকাই বা কত চিঠি দিচ্ছেন, শেষ কবে দিয়েছেন মনেও পড়ে না। অথচ কত চিঠি লিখে চলেছেন প্রতিদিন, রাশি রাশি আজে বাজে লোককে। সেজদি বড় অভিমানী, কাজ সারা চিঠি চায় না সে। সেজদি বড় অভিমানী, সে অভিমানের মূল্যও আছে অনামিকা দেবীর কাছে, অনেকখানি আছে। তবু সেজদির চিঠির উত্তর দেওয়া হয়ে ওঠে না। নিজে থেকেও একখানা চিঠি সেজদিকে দেওয়া হয়ে ওঠে কই। অথচ সেই না হয়ে ওঠার কাঁটাটা ফুটে থাকে মনের মধ্যে। আর সেই কাঁটা ফোটা মন নিয়েই হয়তো অন্য 7খানা চিঠি লিখে ফেলেন। মানে লিখতে হয়। বাংলাদেশের অসংখ্য পাঠক পাঠিকা অনামিকা দেবী লেখা ভালোবাসে, তাই অনামিকা দেবীকেও ভালোবাসে। সে ভালোবাসার একটা প্রকাশ চিঠি লিখে উত্তর পাবার প্রার্থনায়। সেই প্রার্থনায় থাকে কত বিনয়, কত আবেগ, কত সংশয়, কত আকুলতা। অনামিকা দেবী তাদের বঞ্চিত করবেন, তাদের সেই সংশয় ভঞ্জন করবেন না। সামান্য একখানি চিঠি বই তো নয়, চিঠিও নয়, চিঠির উত্তর। কিঞ্চিত ভদ্রতা, কিঞ্চিত মমতা, কিঞ্চিত আন্তরিকতা, মাত্র এইটুকু। সেটুকু দিতে না পারলে নিজেকে ক্ষমা করতে পারবেন কি করে অনামিকা দেবী? তাছাড়া তাদের কাছেই বা অনামিকা দেবীর মূর্তিটা কোনভাবে প্রকাশিত হবে? হয়তো ওই কয়েক ছত্র লেখার অভাবে তাদের ক্যামেরায় অনামিকা দেবীর চেহারাটা হয়ে দাঁড়াবে উন্নাসিক, অহংকারী, অভদ্র। অনামিকা দেবী তা চান না। অনামিকা দেবী নিজের বাইরের চেহারাটা নিজের ভেতরের মতোই রাখতে চান। সামান্য অসতর্কতায়, ঈষৎ অবহেলায় তাতে ধুলো পড়তে দিতে চান না। এছাড়া প্রয়োজনীয় চিঠিপত্রের সংখ্যাও তো কম নয়। গতানুগতিক সাধারণ জীবনের বাইরে অন্য কোনো জীবনের মধ্যে এসে পড়লেই তার একটা আলাদা দায়িত্ব আছে। সেই সব দায়িত্ব স্বভাব মতো পালন করতেই হয়।
অন্তত তার চেষ্টাটাও করতে হয়। ব্যবহারটা যেন ত্রুটিহীন হয়। অতএব কিছুই হয় না শুধু একান্ত প্রিয়জনের ক্ষেত্রে। সেখানে ত্রুটির পাহাড়, সেখানে দিনের পর দিন, মাসের পর মাস ভারী হয়ে ওঠে অপরাধের বোঝা। তবু হয়ে ওঠে না। কিন্তু কারণটা কি? ওই 7খানার সঙ্গে আর 1খানা যোগ করা কি সত্যই অসম্ভব? হয়তো অসম্ভব নয়, কিন্তু আবার অসম্ভবও। প্রিয়জনের পত্র দায় সারা করে লেখা যায় না। অন্তত অনামিকা দেবী পারেন না। অনামিকা দেবী তার জন্যে চান এক টুকরো নিভৃতি, এক মুঠো অবকাশ। অনামিকা দেবীর খোলসের মধ্যে থেকে নিজেকে বার করে এনে খোলা মনে ছাদে এসে বসা। কিন্তু কোথায় সেই নিভৃতি? কোথায় সেই অবকাশ? কোথায় সেই নিজেকে একান্তে নিয়ে বসবার খোলা ছাদ? নেই। মাসের পর মাস সে অবস্থা অনুপস্থিত। তাই ত্রুটির পাহাড় জমে। তাই প্রিয়জনের খামের চিঠি খোলার আগে বুকটা দুরু দুরু করে। মনে হয় খোলার সঙ্গে সঙ্গে ওর মধ্যে থেকে টুক করে যেটুকু খসে পড়বে সে হচ্ছে একখণ্ড উদাসীন অভিমান। কিন্তু প্রিয়জনের সংখ্যা অনামিকা দেবীর কত? খামখানা খোলার আগে তার উপর মৃদু একটু হাত বোলালেন অনামিকা, যেন সেজদির অভিমানের আবরণটুকু মুছে ফেলতে চাইলেন। তারপর আস্তে খামের মুখটা খুললেন। আর সেই সময় টেলিফোনটা আবার ঝনঝনিয়ে উঠল। অনামিকা দেবী আছেন? কথা বলছি। শুনুন, আমি বাণীনগর বিদ্যামন্দির থেকে বলছি, বললেন তিনি তাঁর বক্তব্য। অনামিকা দেবীর কথায় কান মাত্র না দিয়ে জোরালো গলায় যা জানালেন তা হচ্ছে, এই উচ্চ আদর্শপুত বিদ্যামন্দিরের পারিতোষক বিতরণ উৎসবে ইতিপূর্বে অনেক মহামহা ব্যক্তি এসে গেছেন। এবার অতঃপর অনামিকা দেবীর পালা। অতএব ধরে নিতে হয় এই সূত্রে অনামিকা দেবী মহামহাদের তালিকায় উঠলেন, অথবা ইতিপূর্বে উঠেই বসেছিলেন, শুধু পালাটা আসতে বাকি ছিল। অনামিকা দেবীর ক্ষীণ প্রতিবাদ, মৃদু আপত্তি বাণীর জলে ভেসে গেল। ওপিঠ থেকে সবল ঘোষণা এলো, কাঠ ছাপতে পাঠিয়ে দিচ্ছি। সেজদির চিঠিটা অনেকক্ষণ আর পড়তে ইচ্ছে হলো না। যেন একটা কোমল সুরের রেশের ওপর কে তবলা পিটিয়ে গেল। তারপর খুলে পড়লেন। সেজদি লিখেছে। অনেক তো লিখেছ, কাগজ খুললেই অনামিকা দেবী। কিন্তু সেটার কি হলো সেই বকুলের খাতাটার? খাতাখানা পোকায় কেটে শেষ করেছে নাকি হারিয়ে গেছে? কিন্তু কিন্তু বলে ছেড়ে দিয়েছে সেজদি। আর কোনো কথা লেখেনি, শুধু তলায় নাম সই, সেজদি। চিঠি লেখার ধরনটা সেজদির বরাবরই এই রকম। চিঠির রীতিনীতি সম্পর্কে মোটেই নিষ্ঠা নেই তার। বাড়ির যাকেই চিঠি দাও, বাড়ির অন্যান্য সদস্যদের যথাবিহিত সম্মান ও আশীর্বাদ জানানো যে একান্ত আবশ্যক, চিঠিটা যে প্রধানত কুশল বিনিময়ের উদ্দেশ্যে, তার পরিচিত জগতের সব কিছু খবরের আদান প্রদানটাই যে আসল প্রসঙ্গ হওয়া সঙ্গত, এ বোধ নেই সেজদির। চিঠিতে সেজদি হঠাৎ যেন কথা কয়ে ওঠে, আর কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়াটা যেমন স্বভাব তার, তেমনই হঠাৎ থেমে যায়। তাই কিন্তু বলে থেমে গেছে। কিন্তু বক্তব্যটা শেষ করলে বুঝি অনামিকার মনের মধ্যে এমন একটা কণ্টক প্রবেশ করিয়ে দিয়ে রাখতে পারত না সেজদি। অনামিকা চিঠিটা শেষ করে তার সেই অশেষ বাণীটি চিন্তা করতে লাগলেন। বকুলের খাতার কি হলো? অনামিকা দেবী কি সেটা হারিয়ে ফেলেছেন?
না সত্যি অবহেলায় ঔদাসীন্যে পোকায় কাটিয়ে শেষ করেছেন? কোথায় সেই খাতা? অনামিকা কি খুঁজতে বসবেন? কিন্তু সেই অনেক দিনের আগের অনাদৃত খাতাটা খোঁজবার সময় কোথায় অনামিকার? আজই একটা সাহিত্য সম্মেলন উপলক্ষে উত্তরবঙ্গে যেতে হচ্ছে না তাকে? গোটা 3 দিন সেখানেই যাবে। তারপর ফিরে এসে ওই বাণীনগর বিদ্যা মন্দির, তারপর দিন বিশ্বনারী প্রগতি সংঘ, তারপর দিন যুব সংঘ, তারপর পর 3 দিন কোথায় কোথায় যেন। ডায়েরি খাতা দেখতে হবে। বকুলের খাতা তবে কখন খোঁজা হবে? ধুলোর স্তর সরিয়ে কখন খুলে দেখা হবে? দিন যাচ্ছে ঝড়ের মতো। সেই ঝড়ের ধুলো গিয়ে গিয়ে জমছে সমস্ত পুরনোর ওপর, সমস্ত তুলে রাখা সঞ্চয়ের ওপর। শেষদির সেই এখানে বাতাস নেই নামের কবিতার লেখা চিঠিটার কথা মনে পড়ল। বরের ওপর অথবা জীবনের ওপর অভিমান করে শেষদি একদা কবিতা লেখা বন্ধ করে দিয়েছিল। প্রেমের কবিতা আর লিখত না। শেষদির বর অমলবাবুর ধারণা ছিল ভিতর ভিতর একটা প্রণয়কাণ্ড আর গোপন কোনো প্রেমাস্পদ না থাকলে এমন গভীর প্রেমের কবিতা লেখা সম্ভব নয়। আদি অন্তকালে সমস্ত মানুষের মধ্যেই সে অল্প বিস্তর একটি প্রণয়কাণ্ড থাকে, আর চিরন্তন এক প্রেমাস্পদ অবিনশ্বর মহিমায় বিরাজিত থাকে। হৃদয়ের সমস্ত আকুতি সেখানে গিয়েই আছাড় খায়। কথা বোঝবার মনটা ছিল না অমলবাবুর। তাই অমলবাবু তার আপন হৃদয়ের অধীশ্বরীর হৃদয়ের ওপর কড়া নজর রাখতেন। সেই হৃদয়ের জানালা দরজার খিল ছিটকিনি যেন কোনো সময় খোলা না থাকে, যেন বাইরের ধুলো জঞ্জাল এসে ঢুকে না পড়ে, অথবা ভিতরটাই ফসকে বেরিয়ে না পালায় কোনো ফাঁক দিয়ে। খল ছিটকিনিগুলো তাই নিজের হাতে বন্ধ করতে চেষ্টা করতেন। শেষদিও চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়েছিল। শেষদি প্রেমের কবিতা লেখা ছেড়ে দিয়েছিল। তারপর তো অমলবাবুই মারা গেলেন। কিন্তু তারপর সেই নিঃসঙ্গতার ভূমিতে আর গভীর গভীর প্রেমের কবিতা লেখেনি শেষদি, বরং তলিয়ে গেছে আরও গভীরে। সেখানে বুদবুদ ওঠে না, অথবা হৃদয় নামক বস্তুটা একতলার ঘরটা থেকে উঠে গেছে মস্তিষ্কের চিলে কোঠায়। নামকরা লেখিকা অনামিকা দেবীও বলেন, তোর কবিতা এখন আর পড়ে বুঝতে পারিনি বাবা। দেখা সাক্ষাৎ প্রায়ই নেই। শেষদি জীবনে তার বাপের বাড়ি আসবে না প্রতিজ্ঞা নিয়ে বসে আছে দূরে, অথচ অনামিকা দেবীর সেই বাপের বাড়িটাই একমাত্র ভরসা। অনামিকার নিজের কোনো বাড়ি নেই। শেষদির কাছে তাই কদাচ কখনো নিজেই যান, তা সে কদাচই, চিঠির মধ্যেই সব। নতুন কবিতা লিখলে লিখে পাঠায় শেষদি, মন্তব্য পাঠান অনামিকা দেবী। তবে আবার মাঝে মাঝে খুব সরল ভাষায় আর সাধাসিধে ছন্দে কবিতায় চিঠি লেখে শেষদি অনামিকাকে আর তার সেই ছোট্ট বন্ধু মোহনকে। অসমবয়সীর সঙ্গে বন্ধুত্ব করবার আশ্চর্য একটা ক্ষমতা আছে শেষদির, আর সেই অসমরাও দিব্যি সহজে নির্দ্বিধায় শেষদির সঙ্গে সমান হয়ে গিয়ে মিশে যায়। এ ক্ষমতা সকলের থাকে না, এ ক্ষমতা দুর্লভ। শিশুর বন্ধু হতে পারার ক্ষমতাটা ঈশ্বর প্রদত্ত। একথা নাকি শেষদিদের পাশের বাড়ির বাসিন্দা ছিল মোহনরা, অর্থাৎ তার বাবা মা। অবাঙালি সেই ভদ্রলোকদের সঙ্গে শেষদিদের পরিচয় স্বল্পই ছিল, কিন্তু তাদের বছর 4-5-এর ছেলেটা শেষদির কাছেই পড়ে থাকত। শেষদির সঙ্গে গল্প করে করে
বাংলায় পোক্ত হয়ে গিয়েছিল সে। কবেই তারা অন্যত্র চলে গেছে, মোহন স্কুলের গণ্ডি ছাড়িয়ে হয়তো কলেজেই উঠে গেছে এখন, তবু আন্টির সঙ্গে সম্পর্কটা রেখেছে বজায়। শেষ দিকে নাকি তাকে মাঝে মাঝে ছন্দবদ্ধে পত্র লিখতে হয়, সেই তার ছেলেবেলার মতো। সেও নাকি আজকাল বাংলা কবিতায় হাতমক্স করছে, আর সেটা সেজদির ওপর দিয়েই। অতএব ওটা চলে, আর চলে অনামিকা দেবীর সঙ্গে। এখানে বাতাস নেই, লিখেছিল কবে যেন, একটু একটু মনে পড়ছে। এখানে বাতাস নেই, দিন রাত্রি স্তব্ধ হয়ে থাকে। ওখানে উন্মত্ত ঝড় তোমারে আচ্ছন্ন করে রাখে। তোমার কাজের ডানা অবিশ্রাম পাখা ঝাপটায়। আমার বিশ্রাম সুখ সময়ের সমুদ্রে হারায়। এখানে বাতাস নেই, দেয়ালের ক্যালেন্ডার চুপ। তোমার তারিখ পত্র ঝড়ে উড়ে পড়ে ঝুপ ঝুপ। ঘন্টা মিনিটেরা যেন, না আর মনে পড়ছে না। আরও অনেকগুলো লাইন ছিল। অনামিকা দেবী সেই তুলনামূলক ভঙ্গিতে লেখা কবিতাপত্র পড়ে অবাক হয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন শেষদির সঙ্গে আমার কতদিন দেখা নেই, শেষদি আমার এই ঝড়টা তো চোখেও দেখেনি, তবু এত পরিষ্কার বুঝল কি করে? শুধু নিজের বিপরীতে দেখে, অথচ এই ঝড়ের গতিবেগটা সর্বদা যারা দেখে তারা তো তাকিয়েও দেখে না, বরং বলে, বেশ আছো বাবা, দিব্যি টেবিল চেয়ারে বসে বানিয়ে বানিয়ে যা ইচ্ছে লেখো, আর তার বদলে মোটা মোটা চেক। যাকগে, থাক তাদের কথা। বকুলের খাতাটা খুঁজতে হবে, কিন্তু কোথায় সেই খোঁজার ঠাঁইটা? বাক্স, আলমারি, পুরনো সিন্ধুক, না আরও অন্য কোনোখানে? সেই অন্য কোনোখানটা কি আছে এখনো অনামিকা দেবীর? তিনতলা থেকে নেমে এলেন অনামিকা দেবী। কারা যেন দেখা করবার জন্য অপেক্ষা করছে। এমন অবস্থা সারাদিনে অনেকবার ঘটে। তিনতলা থেকে নেমে নেমে আসতে হয়। মেজদা বলে, তার থেকে বাবা তুই নিচের তলার একটা ঘরেই পড়ে থাক, এতবার সিঁড়ি ভাঙার চেয়ে ভালো। ভালোবেসেই বলে, অন্য কোনো মতলব নয়। তিনতলার লোভনীয় ঘরখানা বোন আগলে রেখেছে বলে কৌশলে তাকে নিচে নামাতে চাইবে এমন নীচ ভাবা উচিত নয় দাদাদের। এটা ঠিক বাবার উকিলের অধিকারেই আছেন তিনি। তথাপি দাদারা তেমন হলে টিকতে পারা সম্ভব ছিল কি? না, অনামিকার প্রতি কোনো দুর্ব্যবহার হয় না। এই যে রাত দিন বাড়িতে লোকজন আসছে, এই যে যখন তখন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, বৌদিরা তাকে কিছু বলতে আসেন না। অনামিকা দেবীকে কেউ কিছু শোনাতে আসেন না। যে যা শোনান নিজ নিজ স্বামী পুত্রকে অথবা ভগবানের বাতাসকে। বড় তরফের অবশ্য দাদা বেঁচে নেই, আর বড় বৌদি থেকেও নেই। তবে বড়র অংশটুকু আগলে বাস করছে তার ছেলে অপূর্ব। আছে, তবে অপূর্ব তার স্ত্রী কন্যা নিয়ে বাড়ির মধ্যেই আলাদা। অপূর্ব স্ত্রীর রুচি পছন্দ শৌখিন, মেয়েকে আধুনিক স্টাইলে মানুষ করতে চায়। খুড় শাশুড়িদের সঙ্গে ভেড়ার গোয়ালে থাকতে রাজি নয় সে। তাই বাড়ির মধ্যেই কাঠের স্ক্রিন দিয়ে নিজের বিভাগ ভাগ করে নিয়েছে অপূর্ব। দোতলার দক্ষিণের বারান্দাটা অপূর্বর ভাগে। বারান্দাটাকে অবশ্য আর বারান্দা রাখেনি অপূর্ব। কাচের জানালা আর গ্রিল বসিয়ে সুন্দর একখানি হলে পরিণত করে ফেলেছে। সেখানে তার খাবার টেবিল আর বসবার সোফা সেট দুভাগে সাজানো। অপূর্ব স্ত্রী অলকার মাথাটা চমৎকার, তার মাথা থেকেই তো বেরিয়েছে সব পরিকল্পনা। তা নইলে এই চিরকেলে সনাতনী বাড়িটি তো সেই সনাতন ধারাতেই চলে আসছিল। সেই মাটিতে আসন পেতে খাওয়া, সেই মাটিতে সরঞ্জাম ছড়িয়ে এলোমেলো করে চা বানানো। কোথাও কোনো সৌকুমার্যের বালাই ছিল না। বাড়িখানা নেহাত ছোট নয়, কিন্তু সবটাই কেমন একাকার।
ফ্ল্যাট বাড়ির স্টাইল নেই কোনোখানে, তাই বাড়ি থেকে কোনো আয়ের উপায়ও নেই। ভবিষ্যৎ বুদ্ধি ছিল না আর কি বাড়ি বানানেওয়ালার। এসব দেখে শুনে অলকা হতাশ হয়ে নিজের এলাকাটুকু নিজের মতন করে সাজিয়ে নিয়েছে। তার মেয়ে অভিজাতদের স্কুলে পড়ে, তার চাকর বোস শার্ট আর পায়জামা পরে, চটি পায়ে রাঁধে। অনামিকা দেবীর মেজ বৌদি আর সেজ বৌদি প্রথম দিকে ভাসুরপো বউয়ের অনেক সমালোচনা করেছিলেন, অনেক বিদ্রূপের ফুলঝুরি ছড়িয়েছিলেন, কিন্তু ক্রমশ নিজেরাই ওই আধুনিকতার সুবিধেগুলো অনুধাবন করেছেন এবং কখন অলক্ষ্যে সেগুলির প্রবর্তনও করেছেন। এখন ওরা পুরুষদের অন্তত টেবিলে খেতে দেওয়াটা বেশ ভালো মনে করেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।